নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। আজকে জনমতের যে বিষয় আমরা দেখছি, লাগাতার মানে জুন মাসের 4 তারিখে অষ্টাদশ লোকসভার নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর ঠিক 15 দিন অতিক্রান্ত, আজ 19 তারিখ। কিন্তু তার মধ্যে যেটা হচ্ছে, কাটাছেঁড়া চলছে বিভিন্ন জায়গা, বিশেষ করে রাজ্য বিজেপির অন্দরে একটা বড় ডামাডোলের ছবি বেরিয়ে আসছে। মানে প্রত্যেক দিনই কিছু না কিছু ছবি আসছে। এবং গতকাল যখন পর্যবেক্ষক দল যখন এসেছেন, যে বিজেপির যারা এসেছেন বিপ্লব দেবের নেতৃত্বে, রবিশঙ্কর প্রসাদ রয়েছেন, আরও অনেকে রয়েছেন, এবং আমরা আমতলায় যে ঘটনা কালকে দেখেছি সেই ঘটনা পরিপ্রেক্ষিতে, এবং তার উপর আজকে যিনি প্রার্থী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, যদিও তিনি তা মানতে নারাজ। অভিজিৎ দাস ববির কথা বলছি। অন্যদিকে কোথাও প্রার্থী হয়ে যাচ্ছেন, অফিসিয়াল প্রার্থীর বিরুদ্ধে তো পছন্দ হচ্ছে না, বলা যেতে পারে বাঁকুড়া মডেল প্রয়োগ হচ্ছে। বাঁকুড়াতে ঠিক যেরকম পরিস্থিতি তৈরি হয়েছিল, এগুলো ভারতীয় জনতা পার্টির একটা অভ্যন্তরে রয়েছে। তার কারণ এই রাজ্যে যে টার্গেট তাদের ছিল, সেই টার্গেটে পৌঁছতে না পারার জন্য একটা কাটাছেঁড়া চলছে। নানা ধরনের কথা উঠে আসছে, যেগুলো নিঃসন্দেহে অনেকেই জানতে চাইছেন। অনেক মানুষ ফোনও করেন যে তারা জানতে চাইছেন যে এরকম রেজাল্ট কেন হচ্ছে। এই বিষয়টা দেখা আপনাদেরও উচিত আরও বেশি করে। আমরা মানে তারা যে বলছেন তাদের প্রত্যেকের এই বক্তব্যগুলোকে আমরা চাই অ্যাকোমোডেট করতে, অন্তত নেতৃত্ব এটা নিয়ে সঠিকভাবে, বিশেষ করে যারা গ্রাসরুট লেভেলে কাজ করেন তাদের অনেকগুলো ব্যথা যন্ত্রণা থাকে। 5টা বছর ধরে তারা কাজ করেন, এবং ঠিক নির্বাচনের আগে যখন এরকম ডামাডোল পরিস্থিতি হয় এবং তারপর ফলাফলের পরেও হয়, তখন নিঃসন্দেহে বলতে হয় যে কোথাও একটা সমস্যা থেকে গেছে। এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা চর্চায় থাকবো, বিতর্কে যাব। বিতর্কে আজকে প্যানেলে রয়েছেন নারায়ণ চক্রবর্তী, রয়েছেন ভারতীয় জনতা পার্টির মুখপাত্র, পদ্মশ্রী জয়ী, এবং রয়েছেন বৈশানর চট্টোপাধ্যায়, যিনি তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি অর্থাৎ সাধারণ সম্পাদক, অন্যতম সিনিয়র মুখপাত্র, এবং কলকাতা কর্পোরেশনের এমআইসি, দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন রাজনীতিবিদ। এবং আমাদের সঙ্গে স্কাইপে রয়েছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপক ডক্টর প্রদীপ চট্টোপাধ্যায়, রাজনৈতিক বিশ্লেষক হিসাবে। আমি তাকেও স্বাগত জানাবো। আমি একটু দেখে নেব, আপনাদেরকে একটু দেখাবো রাদার, যে কি কি বিষয়গুলো, কোন কোন পয়েন্টের আধারে আজকের এই বিতর্কটা হবে। এবং যখন ফোন লাইন খোলার কথা বলবো আপনারা তখন ফোন করবেন। হাইকোর্টে ধাক্কা শুভেন্দুর, বিরোধিতার নতুন পথ খুঁজতে হবে তাকে। তার কারণ হচ্ছে হাইকোর্টের আছে অমৃতা সিনহা জাস্টিস, তিনি বলে দিয়েছেন যে না, রাজভবনের সামনে ধর্ণা দেওয়া যাবে না। 2 অভিজিতের লড়াইয়ে কোপ ববির ঘাড়ে। একদিকে অভিজিৎ সর্দার, যিনি জেলা সভাপতি, অন্যদিকে অভিজিৎ দাস ববি, যিনি প্রার্থী ছিলেন। এবং বিক্ষুব্ধদের পৃথক প্রার্থী। বাগদায় কি বাঁকুড়া মডেল? বাগদায় আপনারা জানেন উপনির্বাচন আছে, এবং সেখানে সত্যজিৎ মজুমদার দাঁড়িয়েছেন, যিনি দীর্ঘদিনের বিজেপি আরএসএস থেকে আসা বিজেপি কর্মী। বিজেপির অফিসেই, তাদের অফিসেই বলছে উনি প্রার্থী, আমরা তাকে প্রার্থী বলে করলেন। যদিও তিনি যদি মানে নমিনেশন জমা দেন, তাকে নির্দল হিসাবেই দিতে হবে, কেন প্রতীক তিনি পাবেন না। প্রতীক ভারতীয় জনতা পার্টি, সেখানে তাদের আলাদা প্রার্থী রয়েছে। প্রথমে এই আমরা দেখলাম, এবং কয়েকটা ছবি আমরা আপনাদেরকে নিঃসন্দেহে সময় যেত থাকবে দেখাবো। তবে অভিজিৎ দাস ববি, যাকে কেন্দ্র করে গতকাল কিন্তু একটা বেশ বড় রকমের চূড়ান্ত অব্যবস্থা নাটক তৈরি হয়েছিল, এবং মাঝরাতে তারকে বরখাস্ত করার চিঠিটা আসে, এবং যেটা নিয়ে আজকে তোলপাড় হয়েছে। তিনি যেহেতু কেন্দ্রীয় স্তরের নেতা, ভারতীয় জনতা পার্টির যে ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি, সেই কমিটিতে তিনি সদস্য, দীর্ঘদিনের তিনি ভারতীয় জনতা পার্টির নেতা, কিন্তু রাজ্য নেতৃত্ব থেকে এই চিঠি আসায় তিনি কি মেনে নিচ্ছেন, আমরা দেখব সেই প্রতিবেদন। লোকসভা ভোটে 42 আসনের বাংলায় বিজেপির প্রাপ্য মাত্র 12। আর ভোটের ফল বের হওয়ার পর থেকেই পদ্ম শিবির যেন টাল মাটাল। আর এই শোচনীয় ফলের দায় কার, তা নিয়েও চলছে দড়ি টানাটানি। রাজ্য নেতৃত্ব নিয়ে মুখ খুলেছেন দিলীপ ঘোষ সহ একাধিক নেতা। ফলত গৃহকোন্দল সামলাতে জেরবার পদ্ম শিবিরের নেতারা। এরই মাঝে রাজ্যে এসেছে বিজেপির কেন্দ্রীয় দল। সেই দলে রয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। বিভিন্ন জেলায় ঘুরে ঘরছাড়া দলীয় কর্মীদের সঙ্গে দেখা করে
মনোবল বাড়াচ্ছেন তারা। এরই মাঝে তাল কেটেছে ডায়মন্ড হারবার কেন্দ্রে। মঙ্গলবার বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখে পড়ে এই কেন্দ্রীয় টিম। খোদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়েই কিনা গোষ্ঠী কোন্দলে জেরবার গেরুয়া শিবির। আপনাকে আমি নিজের বোনের মতো পায়ে ধরে অনুরোধ করে বলছি, আপনি এখানে 2 মিনিটের জন্য আসুন। বিজেপির পরাজিত প্রার্থী অভিজিৎ দাসের বিরুদ্ধে ওঠে বিক্ষোভে মদত দেওয়ার অভিযোগ। সবচেয়ে রগড় দেখছে দাঁড়িয়ে এর প্রতিবাদী আপনি ধরে বসছেন, কি করবে? এই প্রশাসনটা বন্ধ হওয়া দরকার আছে। আর যা নিয়ে বেজায় চটেছে দল। বিজেপি শৃঙ্খলা রক্ষা কমিটির পক্ষ থেকে রীতিমতো শো কজ চিঠি দেওয়া হয়েছে অভিজিৎ দাসকে। 7 দিনের মধ্যে রিপোর্ট চাওয়া হয়েছে তার কাছে। ততদিন পর্যন্ত দলীয় কাজ থেকে বরখাস্ত করা হয়েছে অভিজিৎ দাসকে। ডায়মন্ড হারবারে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব এবার প্রকাশ্যে। ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাসকে সাময়িকভাবে বরখাস্ত করল বঙ্গ বিজেপির নেতৃত্ব। তার বিরুদ্ধে অভিযোগ দল বিরোধী কার্যকলাপের। শুধু এখানেই শেষ নয়, ভোট পরবর্তী হিংসার পর ডায়মন্ড হারবারের সাময়িক পরিস্থিতি কি রয়েছে তা খতিয়ে দেখতে যায় বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। সেই দলকে হেনস্থা হতে হয়। তার নেপথ্যেও অভিজিৎ দাস ওরফে ববি ছিলেন বলেই বিজেপি নেতৃত্বের কাছে তথ্য আসে। শুধু এখানেই শেষ নয়, একাধিক দল বিরোধী কার্যকলাপে ইন্ধন দিচ্ছিলেন অভিজিৎ দাস। এমন অভিযোগে এবার দল থেকে সাময়িকভাবে বরখাস্ত করল বিজেপি তাকে। দক্ষিণ 24 পরগনায় বিজেপির দীর্ঘদিনের কর্মী হিসাবে পরিচিত অভিজিৎ দাস ওরফে ববি একাধিকবার পদ্ম প্রতীকে ভোটে লড়াই করেছেন তিনি। সূত্রের খবর, ডায়মন্ড হারবারে ভোটের দিন থেকেই দলের প্রতি ক্ষোভ জমে ববির মনে। ফলতা এলাকায় প্রায় 400 বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী, কিন্তু পরে দলের তরফ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আর যা নিয়ে ঘনিষ্ঠ মহলে ক্ষোভ প্রকাশ করেছিলেন অভিজিৎ। বিজেপি জেলা সভাপতি অভিজিৎ সর্দারকে নিয়েও দলের অন্তরে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। আমি কি আমার কাছে আসেনি তো কোনো, আপনি তা আমাকে রাজ্য আদৌ দিয়েছে কিনা আমি কি করে জানবো? আপনারা যে লেটারগুলো দেখাচ্ছেন ওগুলো ফেক কিনা আমি কি করে জানবো? ফেক কি অরিজিনাল? যখন অরিজিনাল যদি আমাকে সত্যি সত্যি দেওয়া হয়, আর সে ধরনের তো কোনো ঘটনাই ঘটেনি যে আমাকে শোকজ দেবে। আমি সবই ইলেকশন এসছে, লোকে সেই নিয়ে ব্যস্ত। আমি অভিষেক ব্যানার্জি এগেইনস্টে এখন হাইকোর্টে এটা মুভমেন্ট করবো, তাই এর মাঝখানে ইস্যুটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য কেউ যদি দুষ্ট চক্র যদি কাজ করে, তো সেক্ষেত্রে আমি কি বলবো? দলের মধ্যেই কোনো দুষ্ট চক্র, দলের মধ্যে দুষ্ট চক্র যদি আপনাদের দলের কি দলের বাইরে আপনাদের মধ্যেও তো থাকতে পারে, যে মিডিয়া পার্সন একটা ফেক চিঠি নিয়ে এসে আমাকে কোয়ারিজ করছেন। তাই ডায়মন্ড হারবারে বিক্ষোভের পিছনে নাম উঠে এসেছে অভিজিৎ দাসের। যদিও বিক্ষোভের সময় তাকে দেখা যায়নি। শুধু বিক্ষোভ নয়, দল বিরোধী কার্যকলাপের অভিযোগও উঠেছে অভিজিৎ দাসের বিরুদ্ধে। বিশ্বজিৎ নস্কর ও সুচারু মিত্রের রিপোর্ট, আর+ নিউজ। রাজ্য নেতৃত্বের এই চিঠি বা তাকে যে সাময়িক বরখাস্ত করা হয়েছে, তিনি এটা ধর্তব্যের মধ্যেই আনেননি। অভিজিৎ দাস বলছে যে এইটাও এক ধরনের একটা তৈরি হচ্ছে, যেটা ফেক চিঠি দিয়ে এটাকে বলা হচ্ছে, এবং তিনি হাইকোর্টে গিয়ে মামলা করবেন। এবং যে কারণটি আমরা বললাম, একাধিক কারণ আছে, একাধিক কারণ থাকতেই পারে, কিন্তু যেটা রয়েছে যে উনি এটা পুনর্নির্বাচন চেয়েছিলেন ফলতায়, এবং শুভেন্দু অধিকারী সেই পুনর্নির্বাচনের ক্ষেত্র বলেছিলেন, কিন্তু এটা আমলও দেয়নি। এমনকি ডায়মন্ড হারবারের নির্বাচন একেবারে ঠিকঠাক নির্বাচন, তার সার্টিফিকেট এসেছে খোদ কেন্দ্রীয় নির্বাচন কমিশন থেকে। সুতরাং কোথাও একটা জায়গা থেকে অভিজিৎ দাসের যা বক্তব্য আপনারা শুনলেন, তিনি বলছেন যে এই চিঠির লোকাল স্ট্যান্ডার্ডকেই তিনি মানতে চাইছেন না। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অবশ্য সেটাকে তিনিও বলেছেন, যা দাওয়া দিয়ে দিয়েছি ওটাই ফাইনাল। কি বলেছেন শুনবো। আমরা শোকজ লেটার অলরেডি ইস্যু করে দিয়েছি। এই ঘটনার পেছনে যারা আছে তাদের যে মূল মাথা, তাদেরকে শোকজ লেটার করা হয়েছে, প্রয়োজনে সাসপেন্ড করা হবে। কে অভিজিৎ দাস ববি? আপনারা জানতে পারবেন, মিডিয়া সোশ্যাল মিডিয়াতে সবই জানতে পারবেন। আমরা একটা দেখেছি যে অভিজিৎ দাস ববিকে মানে আপাতত সাসপেন্ড করা হয়েছে, এটা কি? হ্যাঁ, একদম ঠিক। পার্টির নির্দিষ্ট যে ডেকোরাম সেটা মানার না জন্য, ডিসিপ্লিন না মানার জন্য এটা করা হচ্ছে।
নারায়ণবাবু, আপনার কাছে প্রথমে আসবো। আমরা দেখেছি গতকাল তার সাথেও মিটিং হয়েছে, বিপ্লব দেব, রবিশঙ্কর প্রসাদ, তারপর বেরিয়ে এরকম বিক্ষোভ যে কারণে হচ্ছে এটা নেতৃত্ব তিনি দিয়েছেন, এবং অভিজিৎ সর্দার সেখানকার জেলা সভাপতি। এই যে বিষয়টা, মানে একদিকে ইস্যুটা হচ্ছে তারা আসছেন যে ঘর ছাড়াদের পরিস্থিতি বুঝে যে পোস্ট পোল ভায়োলেন্স সেটা, কিন্তু ওই পোস্ট পোল ভায়োলেন্সের জায়গায় উঠে আসছে, একদম পরিষ্কার হচ্ছে তীক্ষ্ণভাবে কাদা ছোড়াছুড়ি যে জায়গায় গিয়ে পৌঁছেছে। রাজ্য সভাপতি ইস্যু করা চিঠিকে লোকাল স্ট্যান্ডিকে তিনি অস্বীকার করছেন অভিজিৎ দাস, এবং যেটা আবার পরবর্তী ক্ষেত্রে বলছেন না ওটাই ফাইনাল। এই পরিস্থিতি এখন ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরে, মানে এইটা কেন হলো? মানে নির্বাচনের ব্যর্থতাই একটা কি কারণ হয়ে দাঁড়ালো? দেখুন, যে কোনো নির্বাচনের ফল যখন আশানুরূপ হয় না এবং পক্ষে থাকে না, তখন সমস্ত রাজনৈতিক দলের ভেতরেই বিভিন্ন রকম কাটাছেঁড়া হয়, এবং সাংবাদিকরা সেটা তাদের অধিকারের মধ্যেই পড়ে যে বিভিন্ন রকম সত্যি মিথ্যে কল্পনা সব কিছু মিলিয়ে তারা বিভিন্ন রকম নিউজ করেন জনসাধারণের কাছে, এবং এটা একটা মুখরোচক আলোচনা হয়। সকল মমতা ব্যানার্জি যখন শুভেন্দু অধিকারীর কাছে হেরেছিলেন তখনও সেই একই জিনিস হয়েছিল, কোথায় স্যাবোটাজ। এখনও দেখুন, যে জায়গায় শুধু আমাদের দলের তো রেজাল্ট আশানুরূপ হয়নি, কিন্তু যে জায়গায় যারা মানে পশ্চিমবঙ্গের শাসক দল তারাও তাদের মত অনুযায়ী খারাপ ফল করেছে, সেখানেও তারা অন্তর্ঘাত বিষয়ে তারা বিভিন্ন রকম কথা বলছেন। এগুলো কিন্তু মানে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের রাজনীতিতে হয়, তবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে অত্যন্ত বেশি হয়। আর যার ডায়মন্ড হারবারে যাদের কথা বললেন যে তারা দাঁড়াচ্ছেন না, সারা পশ্চিমবঙ্গ জুড়ে এটা কিন্তু একটা ঘটনা বলছি যে পরপর আমরা দেখছি যে প্রিপোল ভায়োলেন্স, ভোটের দিন ভায়োলেন্স এবং পোস্টপোল ম্যাক্সিমাম টাইম ধরে ভায়োলেন্স। তার জন্য সরকার বা প্রশাসন এবং হাইকোর্ট, বিশেষ করে হাইকোর্ট, তারা কিন্তু ডিসিশন নিয়েছেন যে কেন্দ্রীয় ফোর্স, তাতে কি লাভ হবে কি হবে না সেটা ভবিষ্যৎ বলবে, যে বেশি সময় ধরে এখানে থাকবে। তার মানে একটা পোস্টপোল ভায়োলেন্সের ঘটনা আছে। আজকেই আমাদের দলের থেকে বিভিন্ন জায়গায়, সন্দেশখালিতে এমনকি যারা অত্যাচারিত ঘর ছাড়া তাদের খাবার পৌঁছে দেওয়া, আমরা বিভিন্ন জায়গায় ত্রাণ শিবির খুলেছি, হ্যাঁ, বিভিন্ন জায়গায় ভারতীয় জনতা পার্টি তার মতো চেষ্টা করছে। মানে আপনি বলতে চাইছেন যে আপনার রাজ্য কমিটি, আপনাদের যে রাজ্য নেতৃত্ব, তাদের মতো করে চেষ্টা করছে, কিন্তু দেখুন গাড়ি থামানোর চেষ্টা হচ্ছে, বিপ্লব দেব থামালেন, একজন মহিলা বলছে যে আপনি একটু শুনুন, আমার এতে আসেননি। অর্থাৎ কোথাও একটা জায়গায় তাদেরকে বক্তব্য রয়েছে, সেই বক্তব্যটা যদি অ্যাড্রেস না হয় তাহলে তো স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসে যে যারা ধরুন গ্রাসরুট লেভেলে এই যে কাজগুলো করে, সাংগঠনিক বাড়ি বাড়ি যাওয়া, ভোটার স্লিপ দেওয়া, পোস্টার লাগানো, দেওয়াল লিখন, যে কাজগুলো থাকে সেটা কোথাও এই রয়েছে, এবং তারা এই রয়েছে এখানে পোস্টপোল ভায়োলেন্স নিয়ে অনেকে আমরাও গেছি তাদের কাছে, যখন বক্তব্য রাখছেন তারা এরও বলছেন অনেক বেশি ক্ষোভ কিন্তু তারা হচ্ছে নেতৃত্বের উপর করছেন। এইটা কেন হচ্ছে? দেখুন, এটার একটা বড় কারণ হচ্ছে, আপনি যদি মানে পোস্টপোল ভায়োলেন্সের সময় আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের যে ব্যাপারটা দেখুন, তারা প্রত্যেকবারই কিন্তু এরকম ফ্যাক্টস ফাইন্ডিং টিম, হাই পাওয়ার কমিটি এরকম পাঠান। এই পোস্টপোল ভায়োলেন্স এবং তার পরবর্তী যে পদক্ষেপ ইত্যাদিগুলো গ্রামাফোনের ডিস্কের মতো ঘুরে 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 আসছে, কিন্তু তারপরে কোনো মানে সাস্টেইনেবল যে কোনো একটা রিড্রেসাল পাওয়া, সেই ব্যাপারটা কিন্তু জনসাধারণ পাচ্ছেন না। আমি এখানে বৈষ্ণববাবুর কাছে আসছি, যখনই এই প্রশ্নটা আসছে, এটা ঠিক কথা যে কেন্দ্রের যে দল বিজেপির, তারা এসেছিল পোস্টপোল ভায়োলেন্স, এই যে ঘটনা, কিন্তু বারবার এই প্রশ্নটা আসছে। এবারে এই জায়গা থেকে দাঁড়িয়ে আপনার অ্যানালিসিস কি? মানে একটা তো হার স্বীকারও করলেন, নারায়ণবাবুও বললেন যে এরকম একটা হলে এরকম পরিস্থিতি তৈরি হয়, সেটার কাটাছেঁড়া পর্যালোচনা চলছে, কিন্তু এটা থেকে সারফেস হওয়া মানে এটা নয় যে পোস্টপোল ভায়োলেন্সটা নেই। এটা যদি না থাকতো তাহলে হয়তো অন্য কোনোভাবে হয়তো এটা মানে এরকম পরিস্থিতি তৈরি হতো না। ফলে বিজেপির নেতাদের বিরুদ্ধে যেমন ক্ষোভ তাদের কর্মীদের,
আবার অন্যদিকে পোস্টপোল ভায়োলেন্সেরও শিকার, যে কারণে হচ্ছে তাদের ভেতরে যন্ত্রণাটা এই মুহূর্তে অনেক বেশি। বৈশানার বাবু, 15 মিনিট ধরে তো মোটামুটি আপনাদের কথা শুনলাম, শুনে যেটা বুঝলাম যে প্রতিবারই নির্বাচনে 8 দফা 7 দফা করে হবে, 1 লক্ষ আধা সামরিক বাহিনী আসবে, প্রধানমন্ত্রী ডেলিগেশন জারি করবেন, অমিত শাহজি এসে বলবেন কখনো আপকি বার 200 কি পার, তারপর ঝিলপা উস পার ঝিলকা উস পার হয়ে যাবেন, তারপর কখনো প্রধানমন্ত্রী বলবেন আপকি বার 400 পার, তারপর 240-এ থেমে যাবেন, বেঙ্গলে বারবার বলবেন সিট বাড়বে, তারপরে দেখা যাবে যে বিজেপি শোচনীয় পরাজয়, আর ঠিক নির্বাচনে হেরে যাওয়ার পরেই একটা পোস্ট ভায়োলেন্স, এবং তাতে দিল্লি থেকে একটা কেন্দ্রীয় টিম প্রতিবার আসবে, প্রতিবার আবার ঘুরে চলে যাবে, যতবার নির্বাচন হবে ততবার বিজেপি হারবে, ততবার বিজেপির কেন্দ্রীয় টিম আসবে, ততবার কেন্দ্রীয় টিমের ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসে ফ্যাক্ট খুঁজে চলে যাবে, আবার যে চলে যাবে আর আসবে না, আবার নির্বাচনে হারবে যখন তখন আবার আসবে। এটাই বিজেপির মোটামুটি এই কবছরের যা ব্যাকড্রপ, যা আমি এইটাই দেখেছি, লক্ষ্য করেছি। আসলে আমি দীর্ঘদিন রাজনৈতিক জীবনে আছি, ছাত্র জীবন থেকে রাজনীতিতে করছি, ক্লাস 11 থেকে, আজকে বহু বছর হয়ে গেল। আমি এখানে বুঝি পশ্চিমবাংলার রাজনীতিতে আপনি যদি বুথে বুথে আপনার ওয়ার্কার তৈরি করতে না পারেন, বুথ ভিত্তিক সংগঠন তৈরি করতে না পারেন, টিভিতে বলবার হয়তো বিজেপির পার্টির লোক আছে, বা টিভিতে বাইট দেওয়ার লোক আছে, বা হাওয়া গরম করার লোক আছে, ডিসেম্বর ডেডলাইন দেওয়ার লোক আছে, কিন্তু বুথে দাঁড়িয়ে যে বুথে মানুষের কথা পৌঁছে দেবে তাদের পার্টি, এখনো পর্যন্ত সেই সংগঠন ওরা তৈরি করতে পারেননি। এবং যতদিন না সংগঠনের তৈরি করার জায়গায় থাকবেন, আর নিজেদের মধ্যে খেইটা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে সুকান্ত মজুমদারের ছবিতে জুতো পেটাচ্ছে, এই পার্টির কি ভবিষ্যৎ হতে পারে? বঙ্গ বিজেপির যা অবস্থা, ওরা নিজেদের মধ্যে খেইটা এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যাতে ওদের প্রতি আর ভরসা মানুষের থাকার কথা নয়। যে মানুষরা ভোট দিয়েছিলেন ওদের, আগামী দিন তারা দেবেন না বলেই আমার স্থির বিশ্বাস। এই জায়গাটা মানে ওই যে মানে গ্রাসরুট লেভেলের সংগঠন, আপনি তো গ্রাসরুট লেভেলের সংগঠন করেছেন, আমরা দেখেছি সেটা, মানে ছাত্র রাজনীতির থেকে মানে এরকমও আছে 10-15 জনের মানে স্কোয়াড আপনি অর্গানাইজ করছেন, হাজেরা ওইও দৃশ্য দেখা, আর আজকে তো আপনারা ক্ষমতায় রয়েছেন, তার ব্যাপকত্ব নিয়ে বহু নির্বাচন আপনারা ফেস করছেন। তো গ্রাসরুট লেভেলের সংগঠন তো ভারতীয় জনতা পার্টির একেবারে নেই তা নয়, তৎসত্ত্বেও আপনি যেটা বলছেন বুথভিত্তিক সংগঠনে অনেকটা পিছিয়ে বিজেপি রয়েছে, এটাই আপনাদের সাফল্যের কারণ। দেখুন, আমি একটা কথা বলি, আমরা যারা রাজনীতি করেছি ছোটো বয়স থেকে না, আমরা বাংলার অলিগলি চিনি, কলকাতার অলিগলি চিনি। আপনি আমাকে একটা জায়গা বলে দেবেন, সেই জায়গায় কে দল করে, কোন দলের কারা থাকতে পারে, এরকম একটা ধারণা কিন্তু আমাদের আছে। বিজেপি পার্টির এই মুহূর্তে এমন কোনো রাজ্য স্তরের বা জেলা স্তরের নেতা নেই যে গোটা বাংলাটাকে তারা চেনে। এবার হাওয়ায় হাওয়ায় চিনলে তো হবে না, কোন বুথে কোন এলাকার কি তার ডেমোগ্রাফি, কি তার সঙ্গে সংগঠন, কোথা থেকে কাকে পিক আপ করতে হবে, এই যে ব্যাপারগুলো ওদের সাংগঠনিক যে ব্যাপারটা। সুকান্ত মজুমদার, আমি জানি না 5 বছর আগে সুকান্তকে আমি চিনতাম না, 5-7 বছর বা 8 বছর 10 বছর আগে সুকান্ত মজুমদার বলে যে আমাদের শুভেন্দু আমাদের ছাত্র রাজনীতি করতো, আমাদের তৃণমূলে ছিল, জানতাম। শুভেন্দু রাজনীতিতে কবে এলো, দিলীপ মজুমদার রাজনীতিতে কবে এলো, তারা বাংলার রাজনীতি সম্বন্ধে কতটা জানে, এটা একটা বড় প্রশ্ন চিহ্ন। বাংলার রাজনীতিতে নির্বাচন করাটা কিন্তু একটা সাংগঠনিক প্রক্রিয়া। এমনি মমতা ব্যানার্জি গণ আন্দোলন করেছেন, বারবার গণ আন্দোলন করতে করতে ওয়ার্কার খুঁজতে খুঁজতে পাহাড় থেকে সাগর ঘুরতে ঘুরতে একটা সংগঠন তৈরি করেছেন। তার জন্য মমতা ব্যানার্জিকে মার খেতে হয়েছে, সিপিএম তার আক্রান্ত হতে হয়েছে, রাস্তায় ফেলে মমতা ব্যানার্জিকে হাজরা মোড়ে মেরেছে, গার্ডেন নিচে গুলি চালিয়েছে। বিজেপিতে এরকম সাহসী নেতা বঙ্গ বিজেপিতে কেউ নেই, এরা হাওয়াতে কথা বলে। এখানে একটা কথা হচ্ছে, আপনার সাহসী নেতা দরকার, যেহেতু আপনারা কার্যত ঘুরিয়ে আপনি তাহলে তো স্বীকার করলেন যে সাহসী নেতার দরকার, মানে এই যেরকম পরিস্থিতি তাকে মোকাবিলা করার জন্য। এটা ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় ভয়ঙ্কর পরিস্থিতি তাকে দিয়ে যেতে হয়েছে। তাহলে সেখানে যদি ধরুন অনেকে ওরকম ডাকাবুকো না হয়, এমনি সংগঠন করলে হবে না, হেভি
মার্কাটারি হতে হবে, এটা আপনি বলতে চাইছেন? দেখুন, আমি সে কথা বলছি না, আমি যেটা বলতে চাইছি যে আপনি রাজনীতিতে একটা যারা সরকারে আছে তাদের বিরুদ্ধে আপনি একটা গণ আন্দোলন তৈরি করবেন, তাহলে সেখানে আপনাকে একটা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া তৈরি করতে হবে। লেফটরাও এক সময় করেছিল, খাদ্য আন্দোলন করেছিল লেফটরা, আপনারা জানেন লেফটরা এক সময় বড় বড় আন্দোলন করেই কিন্তু লেফটরা যুক্তফ্রন্ট সরকার তৈরি করেছিল। এটা বড় পয়েন্ট আপনি বললেন। বিজেপির কিন্তু সেই রকম কোনো ইতিহাস নেই। বিজেপি রাইট করতে পারে। আপনি এতক্ষণ ধরে প্রতিবাবু শুনলেন একজন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে, আপনি বহু টকশোগুলোতে আপনি এই যে বৈষ্ণববাবু যেটা বললেন একটা বুথভিত্তিক সংগঠনের কথা, ভারতীয় জনতা পার্টি, আমার অভিজ্ঞতা, আমি সেদিনকে নির্বাচনের পুরো প্রক্রিয়ার মধ্যে দেখেছি, বহু জায়গায় দেখেছি 12টা 1টা 2টো যেখানে সংগঠন রয়েছে তো রয়েছে, 2টোর পর বহু জায়গায় দেখেছি যে ক্যাম্প অফিস ফাঁকা, বুথের ভেতরে রয়েছে কে আসে না, যে কার্যত কিন্তু একটা লণ্ডভণ্ড পরিস্থিতি হয়ে রয়েছে। অর্থাৎ বুথভিত্তিক যে সংগঠনের কথা বৈষ্ণববাবু বলছেন, এটা একটা দিক। আরেকটা হচ্ছে এই যে একটা বিক্ষোভ বা বিরোধ উঠে আসছে বিজেপির জায়গা থেকে, এটা কি মনোবেদনা, না এর থেকে তারা কিছু বলতে চাইছে যেটা সঠিকভাবে অ্যাড্রেস হওয়া উচিত বলে আপনি মনে করেন? দেখুন, আমি অন্তত এইটুকু মনে করি যে বর্তমানে আজকে যেরকম বিজেপি তারা নির্বাচনের পরে বৈঠক করছে, তো যে মানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি এসছে, নিজেরাও বৈঠক করছেন। আমার একটা জিনিস খুব বিজেপি যিনি মুখপাত্র তাকে বলতে ইচ্ছে করছে যে আজকে 21 সালের পর থেকে যে নির্বাচনগুলো হচ্ছে, অন্তত সাধারণ মানুষ কিন্তু বিরোধী হিসেবে তৃণমূল কংগ্রেসের বিরোধী পরিসরটা বামপন্থীদের ভোট না দিয়ে কিন্তু এখনো বিজেপিকে ভোট দিচ্ছে। তো ফলে এই জায়গাটা যে মানুষ তাদের সহায়তা করছে, সেটা যদি নেতৃত্ব সেখান থেকে সেই সমর্থনের ভিত্তিটাকে বাড়াতে না পারে, তাহলে কিন্তু মানে বিজেপি আগামী দিনে এর থেকে বেশি ভালো জায়গায় থাকতে পারবে না আজকে যে জায়গায় আছে। ফলে তাদের কিন্তু গ্রাফটা ক্রমশ কমছে। কমার কারণ হচ্ছে, আমি 3টে জিনিস বলছি। বৈষ্ণববাবু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা বলেছেন, যেটা গ্রাসরুট বুথ কর্মীর অভাব, সেটা অবশ্যই। কিন্তু তার থেকেও আমি মনে করি যে যারা পশ্চিমবঙ্গে বিজেপিটা করতেন প্রথম থেকে, তারা হয়তো কোথাও ব্যাক সাইডে চলে যাচ্ছেন বিজেপিতে। মানে আপনি একটু আগেই বললেন যে যারা আরএসএস করছেন একজন, তাকে আজকে নির্দল প্রার্থী হতে হচ্ছে, বিজেপি থেকে তিনি টিকিট পাচ্ছেন না। তাহলে যে মতাদর্শের সাংগঠনিক ভিত্তি থেকে বিজেপি পার্টি গড়ে উঠেছে, সেখানের লোকদের তারা হচ্ছে গিয়ে পার্টি টিকিট দিচ্ছে না। এই জায়গাটা অ্যাড্রেস করতে হবে প্রথমে, যে কারা বিজেপিটাকে প্রথম থেকে করেছে, একদম আরএসএস বিজেপি শাখা সংগঠন থেকে করে একদম বিজেপিটা প্রথম থেকে করছে, তাদেরকে গুরুত্ব দেওয়া। আর সেকেন্ড হচ্ছে যে বিজেপিতে প্রথমত ঠিক করতে হবে যে রাজ্য সভাপতি আপনি যদি বারবার বদল করতে থাকেন, তাহলে কি হবে, তাহলে হচ্ছে কি একটা দীর্ঘ মেয়াদী রাজ্য সভাপতি যদি না থাকে, তাহলে সে তার টিমটা তৈরি করতে পারবেন না। দিলীপ ঘোষ অনেকদিন ছিলেন, তারপরে সুকান্ত মজুমদার, এখন তো আবার উনি লোকসভায় চলে গেছেন, ফলে আবার রাজ্য সভাপতি চেঞ্জ হবে। তো ফলে এই যে বারবার চেঞ্জ, এই চেঞ্জটা একটা টিম গড়ে তোলার ক্ষেত্রে অসুবিধাজনক। আমি এখানে আর তৃতীয় পয়েন্টে আসার আগে আমি আপনাকে একটু বিশেষ করে প্রথম যেটা বললেন আর কি, তিনি দীর্ঘদিনের কর্মী, অর্থাৎ পুরনোরা কোথাও এই নির্বাচনের সময় দেখা গেছে, বাঁকুড়াতেও তাই মানে হয়েছে যে পুরনোরা ব্রাত্য এবং বিশেষভাবে যারা আজকে ক্ষমতাবান হয়ে উঠছেন তারা জনসংযোগও হারিয়েছেন কর্মীদের সাথে। আমি জনসাধারণের কথা বলছি না, বহু জায়গায় হয়েছে মানুষ কিন্তু বিজেপি প্রার্থীকে দেখেননি, প্রচার ঠিক মতো বা দেখতে পাননি, কিন্তু তিনি ভোট দিয়েছেন। বহু জায়গায় এরকম ঘটনা আছে। ভোটের যদি আমরা দেখি পার্সেন্টেজ যে দেখি, গত নির্বাচনের থেকে 1% বিজেপির ভোটের বৃদ্ধি আছে, এটা একটা লক্ষণীয় বিষয়। কিন্তু দেখুন, বাগদাতে সদ্য নির্বাচন অতিক্রান্ত, কোথাও একটা জায়গায় ক্ষোভটা হয়নি। আমি সেই ছবিটা একটু আপনাদেরকে দেখাবো। বাগদাতে বিজেপির যিনি অফিসিয়াল ক্যান্ডিডেট ঘোষণা হবার পর সত্যজিৎ মজুমদারকে সেখানে প্রার্থী হিসাবে হয়েছেন এবং সেখানে বসে সত্যজিৎ মজুমদারকে প্রার্থী তারা ঘোষণা করে দিয়েছেন।
প্রত্যেকে দেখতে পাচ্ছেন তারা বিজেপিরই ফ্ল্যাগ নিয়ে কিন্তু রয়েছে, বিজেপিরই ফ্ল্যাগ নিয়ে রয়েছে। তারাও বলছেন আমরাও বিজেপি এবং হচ্ছে আমাদেরই প্রার্থী হচ্ছেন উনি। আমরা জানি না কে কাকে কীভাবে ঠিক করেছে। বাগদার ভূমিপুত্র চাই, ভূমিপুত্র দীর্ঘদিনের সত্যজিৎ মজুমদার, যিনি সংঘ সাথে যুক্ত ছিলেন, সংঘ থেকে তিনি ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক পরিসরে আসেন, দীর্ঘদিন রাজনীতি করেছেন, কিন্তু যাকে প্রার্থী করা হয়েছে অফিসিয়াল প্রার্থী তিনি সেখানকার নয় বলে বাগদার এটা হচ্ছে দাবি ছিল যে বারবার আমরা বঞ্চিত হচ্ছি, আমরা বাগদায় থেকে রাজনীতি করে কিন্তু আমাদের কোনো স্বীকৃতিই নেই। এবং ভারতীয় জনতা পার্টি ফ্ল্যাগ নিয়ে তারা ঘোষণা করেই তারা জনসংযোগে বেরিয়ে পড়েছেন। এই যে ছবি, এই ছবি নিঃসন্দেহে এই ছবিগুলো একটা দিক, এবং এটা নিয়ে আমি আসব নারায়ণবাবুর কাছে যে নারায়ণবাবু এই যে ছবি, এটার যে ইমপ্লিকেশন, সেরকম প্রচুর বিভিন্ন ধরনের ছবি আছে দেখা যেতে, কিন্তু যেহেতু সামনে উপনির্বাচন এটা নিয়ে জানতে চাইব। নারায়ণবাবু এই যে ছবিটা, মানে ধরুন এই যে বাগদার ছবিটা আমরা বাঁকুড়াতে দেখেছিলাম তখনই কিন্তু, এবং বাঁকুড়া নিয়ে আমাদের অ্যানালিসিস ছিল, দেখিয়েওছি নির্বাচনের ফলাফলের আগেই ঘোষণা বাঁকুড়া কিন্তু বিজেপির পক্ষে জেতা কঠিন হয়ে যাবে, তার কারণ দীর্ঘদিনে সেখানে একজন জীবন চক্রবর্তী প্রার্থী হয়ে গেছিলেন এবং এদের উদ্দেশ্যই ছিল হচ্ছে অফিসিয়াল প্রার্থীকে যেভাবে কারণ হচ্ছে তাকে কোনোভাবেই মেনে নেবো না। বাগদার ক্ষেত্রেও এইরকম হচ্ছে, এইরকম সিচুয়েশানস হলে আপনার গ্রাসরুট অর্গানাইজেশন যদি থাকে, যেটা বৈষ্ণববাবু বললেন, তারপরেও অ্যান্টি ইনকামবেন্সি থাকলেও সে অ্যান্টি ইনকামবেন্সিকে তো পুরোপুরি হচ্ছে সেটা যে ক্ষোভটা রয়েছে তখন মানুষ তো বিভ্রান্ত হয়ে যাবে। তো এইটাকে কীভাবে অ্যাড্রেস করবেন বলে আপনারা ঠিক করছেন? দেখুন, আপনি খুব সুন্দর অ্যানালিসিসটা করেছেন, তো আমাকে একটু অ্যানালিসিস করার একটু সুযোগ দেবেন। আমাদের অফিসিয়াল ক্যান্ডিডেট যিনি বিনয় কুমার বিশ্বাস ডিক্লেয়ার্ড হয়েছেন, তারপরে সত্যজিৎ বাবুর কথা বললেন, আপনি বললেন উনি আরএসএসের কোন জায়গায় কোন শাখায় কি আছেন আমি জানি না, তবে আরএসএসের হয়তো স্বয়ংসেবক হতেই পারেন। তো মুশকিলটা কি হচ্ছে জানেন, জাতীয়তাবাদী প্রচুর বিজেপির সমর্থক, বিজেপি করা লোকজন, তারা আজকাল বিজেপির যদি গ্রাসরুট লেভেলে সাধারণ জনসাধারণের মধ্যে গ্রহণযোগ্যতা না থাকতো তাহলে ক্যান্ডিডেট হওয়ার জন্য এত হ্রাস হতো না। একসময় সে হরিপদ ভারতীর সময়, সুকুমার দার সময় আমরা দেখেছি লোক পাওয়া যেত না বিজেপির হয়ে দাঁড়ানোর জন্য। এই যে দাঁড়ানোর জন্য একাধিক একটা প্রবণতা এসছে, এটা কিন্তু বিজেপির গ্রাসরুট লেভেলে কমে যাওয়া নয়, বৃদ্ধি। দ্বিতীয় হচ্ছে, আমি বৈশ্বনাথবাবু এখানে নারায়ণবাবু একটা প্রশ্ন আসে, স্বাভাবিকভাবেই আসে, যে ধরুন যারা ওই আপনি নাম বললেন সুকুমার বাবুর সময় থেকে রয়েছেন বা তথাগতদার সময় থেকে রয়েছেন, করেছেন, এবার যখন এইরকম টাইমটা এলো, যে কোনো সময় একটা রাজনীতিতে টাইম তো একটা বড় ফ্যাক্টর, তখনও তিনি রয়েছেন যে মানে ব্যাকসিটে। হঠাৎ একজন চলে এলেন, তৃণমূল যাই বলে, তৃণমূল থেকে এসে হঠাৎ তিনি এসে প্রার্থী হয়ে গেলেন, সেটা তার পক্ষে তো মেনে নেওয়া মানে কঠিন। এটা তো গ্রাসরুটে হয়েছে, যে লোকে তো জানে ভালো কাজ করলে প্রমোশন হয়, এ তো না প্রমোশন না ডিমোশন, ক্রমশ এক জায়গায় ওই দেখুন তথই বলছো। দেখুন, আপনি যেমন এক্সাম্পল তুললেন, আমিও এক্সাম্পল তুলতে পারি। যেমন ধরুন যে বিজেপির হয়ে রাজনীতিতে দাঁড়িয়ে কেন্দ্রে মন্ত্রী হয়ে তারপরে বাবুল সুপ্রিয় মন্ত্রিত্ব পেলেন না, ক্ষোভ প্রকাশ করলেন, ছেড়ে দিলেন, এবং তারপরে তৃণমূলে জয়েন করে তিনি কিন্তু তৃণমূলের হয়ে ইলেকশনে জিতে এখন রাজ্যের মন্ত্রী। সুতরাং এই যে ক্ষোভ বিক্ষোভ হয়, এইগুলো কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে বা ভারতীয় রাজনীতিতে নতুন কিছু নয়, কিন্তু জেতা হারাটা নতুন ব্যাপার। পশ্চিমবঙ্গের রাজনীতিতে বৈশ্বনাথবাবু একটা জিনিস কিন্তু হয়তো উনি সেটা বলতে চাননি, উনি বলে ফেলেছেন, যেটা আমি সেই জায়গাটা বিশ্লেষণ করছি, উনি সঠিকভাবেই বলেছেন যে পশ্চিমবঙ্গে কিন্তু একটু মারদাঙ্গা করে উঠতে হয়। সেটা যেহেতু বিধান রায়ের মৃত্যুর পর থেকে বামপন্থীরা কুৎসিত রাজনীতি করেছিল। আচ্ছা বলুন তো, অতুল্য ঘোষের একটি চোখে ডিফেক্ট ছিল, সেখানে তাকে কানা অতুল্য, কানা বেগুন, ইন্দিরা গান্ধীকে একটা ডাইনির মতো ছবি দেওয়ালে, এগুলো দেখানো খুব সুস্থ রুচির পরিচয়, কিন্তু তারা ওইভাবে উঠেছিল। এখন বলা হচ্ছে এটাই হচ্ছে মডেল, ওটা কিন্তু আমাদের বাঙালির মডেল নয়।
ওটা বামপন্থী যে কালচারটা, সেটা তথাগতদা অ্যাকচুয়ালি খুব কারেক্ট বলেছিলেন যে মমতা ব্যানার্জি হচ্ছে সিপিএমের মেধাবী ছাত্রী। সুতরাং আজকে তৃণমূল যে মডেলটা নিয়ে এসছে, বামপন্থী মডেল, সেই মডেলে কিন্তু বিরোধীদের যে স্বতঃস্ফূর্ত রাজনীতি এবং জনসাধারণের ক্ষোভটাকে স্বতঃস্ফূর্তভাবে ভোট বাক্সে যে ফেলা, সেই জায়গাটাতে একটা বাধা দেওয়া হচ্ছে এবং সেটা বামপন্থী কালচার। ওকে, আমি এই জায়গায় নিশ্চয়ই বৈশ্বনাথ বাবুর কাছে আসবো। আপনি একটা ফোন নিয়ে নিচ্ছি, রয়েছেন মুর্শিদাবাদ থেকে ইউনুস আলী, বলুন, সংক্ষেপে বলবেন। একটু সময় দেবেন না, আজকে একটু সময় কম আছে, বলুন। যে আমাদের ভারতবর্ষের মূল পার্টি বা বড় পার্টি এবং বিগত 10 বছর দেশ শাসন করছেন, সেই প্রেক্ষিতে বলবো যে হাওয়াতে ভাসমান অবস্থায় বিজেপি দলটা চলছে। ভাসমান মানে কি? একটা ইজিমের ভিত্তিতে সংখ্যালঘু তারাও, মুসলমান তারাও এদের সম্পদ ইয়ে করা ইত্যাদি ইত্যাদি। এখানে বলা যায় যে কোনো রুটই নাই, মানে গ্রাসরুটও নাই, উপরে রুট নাই। কারণ দুঃখের বিষয়, আমাদের দেশের প্রধানমন্ত্রী এখানে প্রচার করতেছে, 24-এ প্রচার করতেছে, উনি বললেন ওবিসি সার্টিফিকেট মুসলমানদের হতে দেব না, দুধের গরু এটা নিয়ে নেবে। ধন্যবাদ, ধন্যবাদ ইউনুস আলী আপনাকে। আমি বৈশ্বনাথ বাবুর শুনতে থাকুন আপনি। বৈশ্বনাথ বাবু, এই ধরুন বাংলার রাজনীতিতে যদি বিজেপির আবার ক্ষয় মানে হতে থাকে, তাহলে আবার একটা লেফট ইনসার্জেন্সের মানে আবার একটা নতুনভাবে লেফট এরিয়া আসবে। আদারওয়াইজ এটা একটা হতে পারে, আদারওয়াইজ হচ্ছে তৃণমূলের এতটাই ব্যাপ্তি হয়ে যাবে যে তখন হচ্ছে রেগুলার খবর করতে হবে এবং আপনারা আমাদের উপর বিরক্ত হবেন যে এই গোষ্ঠী ওই গোষ্ঠীর উপর ইয়ে করবে ওখানে আসার জন্য। আসলে আমি এটা কি একটা কোনো রাজনৈতিক সংকট চলছে বলে আপনি মনে করেন? আমি একটা কথা বলছি, উনি বিজেপির উনি বললেন যেটা, আমি কিন্তু যেটা বলতে চেয়েছিলাম যে মাস মুভমেন্টের মধ্যে দিয়ে একটা নেতৃত্ব আসা। উনি মারদাঙ্গা বললেন, আমি মারদাঙ্গা কথাটা কখনোই ব্যবহার করতে রাজি নই। আর একটা ধর্মকে দিয়ে মানুষকে বিভাজিত করে দাঙ্গার রাজনীতি করতে আসা, এর মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে। আমাদের বেঙ্গলে যারাই ল্যাম্পলাইটে এসছে লিডারশিপে, তারা কিন্তু সবাই প্রায়, আপনি দেখবেন 60s থেকে সবাই কিন্তু একটা গণ আন্দোলনের মধ্যে দিয়ে মুভমেন্টে। বিজেপি কিন্তু এখনো পর্যন্ত কোনো মুভমেন্টের প্রোডাক্ট তৈরি করতে পারেনি, যে গণ আন্দোলনের মধ্যে দিয়ে মমতা ব্যানার্জি নন্দীগ্রাম, নেতাই, সিঙ্গুর, ছোট আঙারিয়া, নানুর, রঘুনন্দন তেওয়ারি, প্রাথমিক শিক্ষা থেকে ইংরেজি তুলে দেওয়া, এই যে ধারাবাহিক গণ আন্দোলন, যে সুপ্রিয় সুব্রত থেকে মমতাদি, এই যে সাস্টেন মুভমেন্ট, এই মুভমেন্টটা কিন্তু বিজেপি তৈরি করতে পারেনি। বিজেপি পার্টির আজকে যিনি বাগদায় বলছেন, তিনি বলছেন শান্তনু ঠাকুর 80 লক্ষ টাকা দিয়ে বাগদার টিকিটটা বিক্রি করে দিয়েছে। তাহলে কোথায় নিয়ে যাচ্ছে বিজেপি রাজনীতিটাকে? একজন নমিনেশন পাবে, তার বিনিময়ে কামিনী কাঞ্চন তথাগত রায় বলেছেন, উনি তথাগত রায়ের নাম রেফার করলেন, মেধাবী ছাত্রী তথাগত রায়। ওই কথাটা তাহলে বলুন যে কাকে কৈলাস বিজয়ভোগী কেন আসে না পশ্চিমবাংলায়? এটারও তো একটা কোশ্চেন আছে। অনেক রকম ঘটনা আছে যেগুলো বিজেপি পার্টি যেভাবে মহিলাদেরকে অসম্মান করে, তাদেরকে ভোগ্য বস্তু মনে করে, এরা যে কথা শব্দচয়ন ব্যবহার করে, সেটা কিন্তু বাংলার রাজনীতির সঙ্গে যায় না। বিজেপির যে রাজনীতিটা, বিভাজনের রাজনীতিটা, এটার বাংলার পরম্পরার সঙ্গে যায় না। এই জন্য বিজেপি যতবার দাঁড়িয়েছে, বিজেপি ততবার হেরেছে বাংলায়। খুবই ভ্যালিড পয়েন্ট। দেখুন, বিজেপি বাংলায় বিভাজনের রাজনীতি করে, এটা বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোর একটা স্লোগান। এবং একটু আগেই দেখলেন একজন মানে বারবারই ফোনে বলছিলেন অন্য কথা আর কি, আমাদের এখানে যে আলোচনা হচ্ছে তার বহির্ভূত বিষয়ে। আজকে বিষয়টা ওটা না, আমার বিষয়টা একদম ফোকাস আজকে কিন্তু মানে বিজেপির অভ্যন্তর, মানে ধরুন মানুষ তো কিছু যারা শুনছেন, যারা এটা বোঝেন বিজেপি, ধরুন আপনার বিরুদ্ধে আরোপ হচ্ছে বিভাজনের রাজনীতি, এগুলো তো রয়েছে, তার উত্তর আপনারা আগেও দিয়েছেন, আগামী সময়েও দেবেন। আমার প্রশ্নটা হচ্ছে এই যে গণ আন্দোলন বা সত্যি তো কামিনী কাঞ্চন, টাকা পয়সার প্রশ্ন এসছে, অনেক ক্ষেত্রে এগুলো আমরাও বলতে পারছি না, অনেক জায়গায় এরকম বলছে বুথের জন্য টাকা এসেছে নির্বাচনের দিন খরচ করার জন্য, একটা জায়গায় বুথের নাম এলাকার নাম বলছি না, একটার সময় খাবারের প্যাকেট আসবে বলে 3টে বেজে গেছে, আসছে না, যে যার বাড়ি চলে গেছে, হচ্ছে বাড়িতে গিয়ে খাবে।
এগুলো তো সবই অ্যালোটেড, টাকা পয়সা খরচা। কেউ কেউ বলছেন আসলে টাকা পয়সার হিসেবটা বুঝে নেওয়ার জন্য কেন্দ্রের এসছে, সামনেটা বলা হচ্ছে। এই পয়েন্টগুলো রয়েছে, এই পয়েন্টগুলো রয়েছে। দেখুন, আপনি সুন্দর ডিবেট করেন বলেই আপনার কাছে এই পয়েন্টগুলো তুলে ধরলাম। অনেকে কিন্তু এটা জানতে চাইছে এগুলো কি সত্য। দেখুন, অভিযোগ থাকলেই কিন্তু তার সত্যতা হ্যাঁ বা না বলার মতো স্টেজ এখনো আসেনি, এক নম্বর কথা। একটু টাইম লাগবে। দ্বিতীয়, হ্যাঁ নিশ্চয়ই। দ্বিতীয় হচ্ছে যে যেটা বললেন গণ আন্দোলন, আমি এই জিনিসটা পরিষ্কার বলতে চাই, সন্দেশখালির যে মহিলাদের ওপর যা হয়েছিল, তারপরে কতগুলো ফেক ভিডিও দিয়ে শাসক দল এবং দলদাস পুলিশ যেভাবে সেই আন্দোলনকে সাপ্রেস করেছে, এমনকি ভোটের সময় অবধি, তা কিন্তু আজকের পশ্চিমবঙ্গের রাজনৈতিক এবং প্রশাসনিক পরিবেশ, দলদাস প্রশাসন এবং দলদাস পুলিশের জন্য তারা তৃণমূলের একটা উইং হিসেবে ফাংশন করছে। সেই গণ আন্দোলন তৈরি করার পরিবেশ নেই। যদি থাকতো তাহলে সিপিএম মানে লেফট ফ্রন্টকে 29টা আসনে প্রার্থী দিয়ে 27টা আসনে তাদের জামানত জব্দ হতো না, তারা কিন্তু গণ আন্দোলন তুলতে পারত। আজকে বিজেপিকে বলছেন কেন? কোনো দল তৃণমূলের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে গণ আন্দোলন করার মতো সেই রাজনৈতিক স্পেসটা পাচ্ছে না। শুধু যে তৃণমূল দায়ী তা তো নয়, স্পেসটা পাচ্ছে না তার কারণ হচ্ছে এইভাবে নেকেডলি দলদাস পুলিশ এবং প্রশাসন তৃণমূল দলের, শাসক দলের একটা রাজনৈতিক উইং উইথ দ্য প্রশাসনিক পাওয়ার, এই জিনিসটা অ্যাপ্লাই করছে। আমি একটু প্রদীপবাবুর কাছে আসবো। ঠিক এই পয়েন্টটা আপনি প্রদীপবাবু নিশ্চয়ই শুনলেন, বিশেষ করে যে রাজনৈতিক স্পেসটা নেই একটা গণ আন্দোলনের পরিস্থিতি তৈরি করার জন্য। কিন্তু তার আগে সুজয় চৌধুরী রয়েছেন, এই ফোনটা আমরা একটু নিয়ে নিচ্ছি। হ্যাঁ বলুন সুজয় বাবু। হ্যাঁ নমস্কার। এই যে বিজেপির যে ডামাডোল চলছে, আজকে ডামাডোল চলার কারণই কি হলো, তাদের যে আন্দোলন, মানুষের জন্য যে আন্দোলন, সে আন্দোলনটা নেই। আজকে পুরনো বিজেপিরা আজ থেকে 20 বছর আগে যে বিজেপিরা সংগঠনটাকে ধরে রাখছিল গণ আন্দোলনের মধ্যে দিয়ে, তাদেরকে বাদ দেওয়া হয়েছে। আজকে দেখুন দিলীপ ঘোষ মেদিনীপুরটাকে ভালোভাবে সাজিয়েছিল এবং জিতেছিল, কিন্তু তাকে বর্ধমান নিয়ে আসা হলো। আজকে নতুন যে সমস্তরা আছেন তারা তো শুধু ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স আর কোর্ট, এছাড়া তাদের কোনো কাজ নেই। মানুষের জনদরদের কোনো কাজ নেই। তারা আজকে গ্রাম উন্নয়নের টাকাকে বন্ধ করে দেয়, মানুষের খাবার বন্ধ করে দেয়, মানুষের থাকার জায়গাটা বন্ধ করে দেয়। এটা ঠিক। আমি একটু সুজয় বাবুর কথায় শুধু একটা কথা বলি যে 20 বছর আগে একটা গণনা আমার পরিষ্কার মনে আছে, বিশেষ করে ওই যে কুচবিহারে সেখানে যে আন্দোলনটা তৈরি করেছিলেন ওই সময় ফরওয়ার্ড ব্লকের কমল গুহ বা হচ্ছে তপন শিকদার, তারা যে এই আন্দোলন তৈরি করেছিলেন, বা ফারাক্কা জল নিয়ে যে ভারতীয় জনতা পার্টির একটা ইয়ে ছিল, বা হচ্ছে ইভেন শরণার্থী বা এই ইস্যুতেও একটা আন্দোলন কিন্তু একটা সময় তপন শিকদার এরা বাম আমলে কিন্তু তিনি জিতেও ছিলেন। দুটো নির্বাচন দমদম কেন্দ্র থেকে জিতেছিলেন, কিন্তু সেই দমদমে 4 বার ক্লিন সুইপ সৌগত রায়। আমি একটু আসবো প্রদীপবাবু, এই যে স্পেসটা নেই গণ আন্দোলনের ক্ষেত্রে, স্পেসটা নেই, যেটা হচ্ছে একটা বিজেপি চেষ্টা করেছিল, একটা ভালো রকমের একটা প্রচেষ্টা ছিল, যেটা একটা আন্দোলনকে একটা রাজনৈতিক শেপ দিতে গিয়ে কি ওটা ভরাডুবি হলো, নাহলে ওটা একটা গণ আন্দোলন হয়ে উঠতে পারতো। সন্দেশখালির কথা বলছি। দেখুন, আমি মনে করি যে স্পেস আজকের দিনে অনেক বেশি, তার কারণ এত সজাগ মিডিয়া 10 বছর আগে ছিল না। এই সজাগ মিডিয়ার সামনে আপনাকে যদি পুলিশ প্রশাসন দিয়ে আপনাকে তুলে নিয়ে যায় বা আপনাকে সরিয়ে দেয়, তাহলে কিন্তু মানুষের মনে সেটা একটা দাগ পড়বে। কিন্তু মুশকিল হচ্ছে নেতৃত্বের মানসিকতা। যে কোনো বিরোধী দল, আজকে বামপন্থী হোক বা বিজেপি, তারা কি 26 দিনের কোনো অনশন করতে চালু করেছে? এই যে গান্ধী মূর্তির পাদদেশে তো এখনো চাকরি প্রার্থীরা বসে আছে, তা সেখানে কি কোনো যৌথ নেতৃত্ব বিরোধীরা গিয়ে অনশনে বসেছে, নাকি একটা দুর্নীতি বিরোধী যাত্রা, যেমন ন্যায় যাত্রা রাহুল গান্ধী করলেন,
সেরকম কোনো দুর্নীতি বিরোধী যাত্রা পাহাড় থেকে সাগর পুরো পশ্চিমবঙ্গ জুড়ে কোনো বিরোধী দলনেতা বা মানে বিরোধী দলগুলো করতে শুরু করলো অন্তত। আরে শুরুটা তো করতে হবে। কিন্তু প্রদীপবাবু, বামেরা তো করেছিল, বামেরা তো ইনসাফ যাত্রা করেছিল বা বেশ কয়েকটা যাত্রা হয়েছিল, তার তো কোনো রকম রিফ্লেকশনটা তো তারা পেল না। মানে কোথাও একটা জায়গায় মিসিং লিঙ্কটা কোথায়? মানে গণ আন্দোলন হয়তো হচ্ছে, মাঝপথটা থমকে যাচ্ছে, নাকি হচ্ছে নেতৃত্বে লেগে থাকার মানে অভাব? আপনাকে নির্বাচনগুলো আলাদা আলাদা ভাবে বুঝতে হবে। লোকসভা নির্বাচন বা এই মুহূর্তে যে নির্বাচনটা সম্প্রতি গেল, সেখানে কিন্তু গত পঞ্চায়েত ভোটে তো বামপন্থীদের কিছুটা ভোট বেড়েছিল। তো ফলে আজকে জাতীয় স্তরের নির্বাচনে অবশ্যই এটা মমতা ব্যানার্জিকে বিরোধী জায়গা থেকে মানুষরা ভোট বেশি দিয়েছে। যে জাতীয় স্তরে বিরোধিতাটা তৃণমূল কংগ্রেস করতে পারবে, তারা দিল্লি গিয়ে তো অনশন করেছে। এই যে দিল্লি গিয়ে তাদের যে পুলিশ তুলে ধরলো অনশন করতে গিয়ে, এই যে ধর্ণা দিতে গিয়ে, তা সেটা তো একটা মাস ন্যাশনাল মিডিয়ায় খবর হয়েছিল। তো দিল্লিতে গিয়ে তৃণমূল কংগ্রেস এখান থেকে লোকেরা নিয়ে গিয়ে করতে পারছে, আর এখানে বিজেপি বা বামপন্থীরা করতে পারছে না, শুধুই পুলিশের দলদাসের জন্য, দলদাস পুলিশের জন্য। সেখানে কোনো নেতৃত্ব বা একটা মানসিকতা নেই যে আমরা করবোই এটা, দেখা যাক না কতটা পুলিশ তোলে, কি তোলে। ফলে আজকে একটা ইম্পর্টেন্ট পলিটিক্যাল লিডারশিপের অ্যাটিটিউডটাও খুব গুরুত্বপূর্ণ। এবং দিল্লি নির্ভরতা যতক্ষণ না বিজেপি কাটাবে, তো রাজ্যের থেকে মানুষ চাইছে রাজ্যে কি করছে বিজেপি, দিল্লিতে এ থেকে এসে কারা কি করছে সেটা গুরুত্বপূর্ণ নয়। হ্যাঁ, আমি বৈশ্বনাথ বাবুর কাছে আসছি। বারুইপুর থেকে একজন রয়েছেন, হ্যাঁ বলুন, দীপক মন্ডল। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি বলছি যে আপনার এই যে নেতৃত্বের অভাব বলতে গেলে এরা টিভিতে নেতৃত্ব দিয়েছে, এরা মানুষের পাশে এসে নেতৃত্ব দেয়নি। আমার আজকের যে বিজেপির এই যে বিজেপির ফল হওয়ার কথা, বামফ্রন্টের ফল হওয়ার কথা, যাই হোক না কেন, আজকে শাসক দলের বিরুদ্ধে ওরা কি দুর্নীতি নিয়ে লেগেছে, মানুষকে বোঝাতে চেয়েছিল যে দুর্নীতি ইডি সিবিআই নিয়ে আজকের টোটাল পুরো লোকসভা ভোটটা করেছে, মানুষের কাছে পৌঁছতে পারেনি। মানুষের কাছে গিয়ে যে বুঝতে পেরেছি দীপক বাবু, আপনি শুনতে থাকুন। মানুষের কাছে মানে বৈশ্বনাথ বাবু, এটা যে ইডি সিবিআই এই রাষ্ট্রের যে এজেন্সি, যেগুলো উইং যারা আর কি, তার উপর অত্যাধিক ভরসা করা, এগুলোতে বিভিন্ন হচ্ছে যে তাদের নিয়ে গেছে, দীর্ঘদিন মামলা চলছে, এটাও একটা তৃণমূলের কাছেও স্পেস তৈরি করে দেওয়া হয়। মানে অভিযুক্ত নয়, মানে অভিযুক্ত সে অবস্থায় আর কি তাকে সেন্ট্রাল এজেন্সিকে যে পলিটিক্যাল টুল হিসাবে ব্যবহার করা হয়, সেটা তো সুপ্রিম কোর্ট বলেছে যে এটা খাঁচায় বন্ধ করা তোতা পাখি। এবং আমরা বিভিন্ন, যেহেতু আমি এই প্রফেশন, লিগ্যাল প্রফেশনের অ্যাডভোকেট হিসাবে আছি, আমি জানি যে কটা মামলা বলা হয়েছে, কোনো মামলায় ফাইনাল ফর্মে চার্জশিট এখনো ফাইল হয়নি। যে সারদা মামলা শুরু হয়েছে 2014 সালে, 2024-এর মাঝপথেও এখনো ফাইনাল চার্জশিট হয়নি। আর যে মামলাগুলো দেখানো হয়েছিল, সে মামলাগুলো আদালতে যতটা দেখানো হয়েছে, ঘটনাটা তো তা নয়। এবং পাবলিক ওপিনিয়ন তো দিয়ে দিল যে এই মামলাগুলোর প্রতি পাবলিকের ট্রাস্ট নেই। এই মামলাগুলো যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল, শুধু তো বাংলায় নয়, সারা দেশ জুড়ে বিরোধীদেরকে বিজেপিরা হয়রানি করেছিল। আপনি অরবিন্দ কেজরিওয়াল, তাকেও জেলে ঢুকিয়েছে, হেমন্ত সোরেন তাকেও জেলে ঢুকিয়েছে, সঞ্জয় রাউত তাকেও জেলে ঢুকিয়েছে। দেশ জুড়ে এরা ব্যবহার, এমনকি সিপিএম এত কথা বলেছিল, তাদের কেরালার মুখ্যমন্ত্রী, সিপিএমের তো এখন 4টে সিট, বেঙ্গলের 0, কিন্তু সারা দেশে 4টে সিট, তার মধ্যে কেরালায় ওরা 1টা পেয়েছে। তো এইটার যে আমি আপনাকে বলছি যে বিজেপি যে তাদের এই কেন্দ্রীয় এজেন্সিগুলোকে তাদের নির্বাচনের কাজে ব্যবহার করছিল, রাজনীতির কাজে ব্যবহার করছিল, এটা এক্সপোজড হয়ে গেছে, এটা মানুষ বুঝতে পেরেছে। যার ফলে ওদের অর্গানাইজেশন নেই, ওরা এইটাকে একটা শরিক অর্গানাইজেশন হিসেবে, শরিক পার্টি হিসাবে তৈরি করেছিল, শাখা সংগঠন। খুবই সংক্ষেপে, মানে এইটা একটা মানে কি হয়, গণ আন্দোলনের একটা দিক থাকে, সেখানে যদি এই এজেন্সি অত্যাধিক পরিমাণে তাতে মানুষের কাছে, কিন্তু তৃণমূলকে বিরুদ্ধে যে অ্যান্টি ইনকামবেন্সি, এটা অনেক বিশ্লেষকে এটা বলছেন যে তারা কিন্তু দিল্লিতে গিয়ে আন্দোলনটা গিয়ে নিয়ে যেতে পেরেছিল, যে বাংলায় বঞ্চনাটা হচ্ছে, যেটা এখন সৌমিত্র খার মুখেও শোনা যাচ্ছে যে 100 দিনের কাজ, আমার বিষ্ণুপুরের গরিব মানুষ কেন বঞ্চিত থাকবে, আমার বিষ্ণুপুরের 100 দিনের কাজ, এই যে কথা মানে এখন উনি বলছেন, বুঝতে পেরেছেন কেন কঠিন লড়াই করে তাকে জিততে হয়েছে, এবং
রেজাল্ট বেরোবার পরেই তার স্টেটমেন্টটা। আমার কথা হচ্ছে এই অনুশীলনটা ভারতীয় জনতা পার্টির কাছে কি আশা করব আগামী দিনে? এই অনুশীলনটা অর্থাৎ যেটা আত্মসমালোচনার এই অনুশীলন সেটা তারা করবে? দেখুন, প্রথমে আমি জাস্ট কয়েক সেকেন্ড নেব যে সময় শেষ একেবারে আজকে না, তো এইটুকুই উত্তর দিন, পরে নিশ্চয়ই থাকবে আপনার সাথে দেখা হবে। জনগণের, হ্যাঁ নিশ্চয়ই জনগণের চাহিদা, আশা, আকাঙ্ক্ষা এবং তাদের যে মানে ভারতীয় জনতা পার্টির দিকে সমর্থন আনার জন্য যাবতীয় যা করার সেটা ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের ডেফিনেটলি আগামী দিনে করবে। তার থেকেও বড় কথা হচ্ছে আমরা চাইব যে যাতে পশ্চিমবঙ্গে সুস্থ, স্বাভাবিক, স্বতঃস্ফূর্ত নির্বাচন হয়, যেটা এবারে হয়েছে সেই না পার্টি, আপনি নিজেই অস্বীকার না, পার্টি কিন্তু এখন অফিশিয়ালি কিন্তু অনেকেই বলছেন এবারে আরেকটা কথা, যেটা একটা ভুল বার্তা যাচ্ছে, জাস্ট কয়েক সেকেন্ড, না ভুল বার্তা যাচ্ছে, সময় অতিক্রান্ত। আজকের মতো এখানেই শেষ করছি, তার কারণ দীর্ঘক্ষণ বিতর্ক এবং যে বিতর্কে আপনারা অংশগ্রহণ করেছেন অনেককে আজকে সময়ভাবে আমরা দিতে পারিনি। ধন্যবাদ জানাচ্ছি নারায়ণ চক্রবর্তী বিজেপি মুখপাত্র আপনাকে, বৈশানাথ চট্টোপাধ্যায় আপনাকেও, ডক্টর প্রদীপ চট্টোপাধ্যায় রাজনৈতিক বিশ্লেষক আপনাকেও ধন্যবাদ। আপনাদেরকেও যারা দেখলেন আজকের পর্বের জনমত, দেখতে থাকুন আর+ নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।